দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, নাজনীন নাসিদুল্লাহ। দিল্লির প্রেস কনফারেন্সে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন ভারত তা সমর্থন করে না। ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও দাবি করেন ওই সংবাদ সম্মেলন আয়োজনেও ভারত সরকারের কোনো রকম ভূমিকা ছিল না। এবং এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিলেও এদেশের মানুষ আর তাদের গ্রহণ করবে না। ঢাকার হুঁশিয়ারির পরেও দিল্লি সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এফসিসির আয়োজনে সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ভারত। এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনা যেসব কথা বলেছেন তা সমর্থন করে না ভারত। ওই প্রেস কনফারেন্সের ব্যাপারে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। Stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh. এদিকে হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ দেখছে না সরকারের একাধিক মন্ত্রী। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গ্রহণ করবে না দেশের মানুষ। আর ঝিনাইদহে আইনমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরেই আইনের মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছেন। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। এর আগে ভারতকে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে সে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। They have to make a very intelligent decision what they want to do in the future. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেই দিল্লিতে আওয়ামী লীগ প্রেস কনফারেন্স করতে পেরেছে। জুলাইয়ের চিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে এই অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বাগেরহাটে এক মতবিনিময় সভায় জামায়াত আমির বলেছেন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। 24-এর গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চিত্র প্রদর্শনী, যার শিরোনাম জুলাই এখনো শেষ হয়নি। এ সময় বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এনসিপির শীর্ষ নেতারা। পরে জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শনীতে অংশ নেন তারা। যারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। প্রদর্শনী শেষে আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দিল্লিতে প্রেস কনফারেন্স করতে পেরেছে আওয়ামী লীগ। আর জামায়াত সেক্রেটারি জুলাই সনদ নিয়ে সরকারের গড়িমসির সমালোচনা করেন। সামনের মঞ্জিল আমাদের অতিক্রম করতেই হবে, এই সংগ্রামে আমাদেরকে সামনে চলতে পারতেই হবে। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। এদিকে বাগেরহাটে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগের আর রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তারা অসংখ্য মায়ের বুক খালি করেছে কিন্তু ক্ষমা চায়নি। অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, গুম হওয়া মানুষদের সকলে ফিরে আসেনি। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো তুলসপথ লেগে, এটাই তাদের জন্য। এ সময় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সাজা দাবি করেন জামায়াতের এই শীর্ষ নেতা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সংসদের সমাধান না করে রাজপথে সরকারের সমালোচনা করা গণতন্ত্র নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী তেজগাঁওয়ে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি আহ্বান জানান সব পক্ষকে সহনশীল হওয়ার। বলেন সরকারের মেয়াদ পূর্ণ করতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি ফ্যাসিস্টের আচরণ। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল, জবাবদিহিমূলক গণমাধ্যম নিয়ে এডিটর কাউন্সিলের সেমিনার, যেখানে অংশ নেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নানা পেশার প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা বলেন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। গুরুত্বারোপ করা হয় মুক্ত ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় স্বচ্ছ সম্প্রচার নীতিমালা তৈরির। ভাইব্রেন্ট মিডিয়া চাই এবং অলরেডি 6 মাস বা এরও আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে আমি মনে করি যে খুবই একটা ফ্যান্টাস্টিক একটা স্বাধীনতা আছে। জনগণের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা স্থায়ীভাবে নিশ্চিত হয়। আমাদেরকে প্রথমে অধিকার অর্জন করতে হবে। সেই অধিকারটা হচ্ছে আমি জনগণের পক্ষে দাঁড়াবো এবং জনগণের কণ্ঠস্বর হয়ে আমি আমার অধিকার পাবো, ক্ষমতাকে প্রশ্ন করবার এবং যারা যারা প্রশ্নের আওতায় আসতে পারে তাদেরকে প্রশ্ন করব। পূর্বের মতো গণমাধ্যমের উপর সরকারের তরফ থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জানান স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। সংসদে সমাধান না করে রাজপথে সরকারের সমালোচনা করা গণতন্ত্র নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আহ্বান জানান গণতন্ত্রের স্বার্থে সব পক্ষকে সহনশীল হওয়ার। টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আপনারা অস্থির হবেন না এবং আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও জানান বিএনপি মহাসচিব। অল্প সময়ের মধ্যে সরকার সবকিছু ঠিক। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। 1971 সালের মুক্তিযুদ্ধ জনতার ছিল, কোনো রাজনৈতিক দলের নয়। বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে অনুষ্ঠানে একথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন 5 অগস্ট ছিল গণতন্ত্রের জন্য, নির্বাচনের নামে বিগত সময়ে প্রহসন হয়েছে। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। যেহেতু তৎকালীন বাংলাদেশের জনগণের ভোটের কোনো মূল্য শাসকদের কাছে ছিল না, সেই জন্যই তারা নানা রকম টালবাহানা করেছে, জনগণের ভোটকে অগ্রাহ্য করেছে, গণতন্ত্রকে পদদলিত করেছে। সেই কারণে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আজ ছুটির দিনে সড়কে ঝরেছে 17টি প্রাণ। সিলেটের ওসমানীনগরে 2 বাসের সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন, আর বগুড়ার এরুলিয়ার দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। হাসপাতালে চিকিৎসাধীন আহত অনেকেই। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে বগুড়া জেলা প্রশাসন। ছুটির দিন শুক্রবার সকালের যাত্রায় যখন নিদ্রাচ্ছন্ন অনেকেই, হঠাৎ বিকট শব্দ, আতঙ্ক আর আর্তনাদ চারপাশে। সিলেট থেকে ঢাকার পথে ইউনিক পরিবহনের বাস। কাশিকাপন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় বেঙ্গল পরিবহনের একটি বাসের সাথে। দুর্ঘটনায় নিয়ন্ত্রণহীন হয়ে সড়কের পাশে পড়ে যায় ইউনিক পরিবহনের বাসটি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার তৎপরতায় একে একে বের করা হয় 7 যাত্রীর মরদেহ। গুরুতর আহতদের নেওয়া হয় উসমানী মেডিকেলে, সেখানে মৃত্যু হয় আরও 2 জনের। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে, শুনছি শব্দ হওয়ার পরে দেখি যে এটার ভিতরে অবস্থা খুব খারাপ। 7:10 হবে যাওয়ার পথে হঠাৎ করে আপনার আমার বন্ধুর অবস্থা খুব সিরিয়াস, মারা গেছে। আমার বন্ধুর জন্য খুবই খারাপ লাগে। সরকার এ ব্যাপারে
একটা ভালো পদক্ষেপ নেবে যেটা এ ধরনের ঘটনা না ঘটে। স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য কনসার্ন যে ডিপার্টমেন্টে দেওয়া দরকার, যার চোখের ইনজুরি বেশি তার প্রাথমিক সেলাই টেলাই এগুলো ক্যাজুয়ালিটি থেকে দিয়ে ওই মানে যেখানে নাক কান গলার ইনজুরি সেটা ENT বিভাগে পাঠানো হয়েছে, যেটা চোখের সমস্যা সেটা চোখে পাঠানো হয়েছে। এর আগে ভোরে বগুড়াতেও ঘটে ভয়াবহ দুর্ঘটনা। সিল্কি বান্ধা এলাকায় নওগাঁগামী শাহ ফাতে আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় বৈদ্যুতিক খুঁটিতে। সেখানে দাঁড়িয়ে থাকা 3 দিনমজুর নিহত হন ঘটনাস্থলেই। আহত যাত্রী ও শ্রমিক সহ বেশ কয়েকজনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরও 4 জন। হঠাৎ থেকে একটা নাইট কোচ আসার পর পাংচার হয়ে যায় বামে থেকে গাড়ি ডানে যায়, একবার সবগুলো লোক নিয়ে চলে যায়। যখন লোকজন তলে পড়বে ধরে তো খুব জোরে ব্রেক করছে, তখন গাড়িটা ঘুরে কামড়ার দিকে চলে গেছে। থাকার পর তো কেউ মরা গেছে আর কেউ বাঁচিয়েছে, কেউ হসপিটাল গেছে। গাড়িটার গতি বেশি থাকার কারণে গাড়িটা ঘুরে গিয়ে আবার বগুড়ামুখী হয়ে যায়। আর এর কারণেই যারা পথচারী ছিল তারা দিক বিদিক ছুটাছুটি করার কারণে তারা গাড়ির নিচে অনেকে পদদলিত হয় এবং আহত এবং নিহত হয়েছে। দুর্ঘটনার পর বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। সানজিদা শান্তা, চ্যানেল 24। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিএনজি স্টেশনের সরবরাহ, তবে বাসাবাড়ির গ্যাস নিয়ে ভোগান্তির নিরসন হয়নি এখনও। রাজধানীর অনেক এলাকায় এখনও জ্বলছে না চুলা। বিকল্প হিসেবে ইলেকট্রনিক চুলা ব্যবহার করে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। গ্যাসের সমস্যা কম বেশি সারা বছরই থাকে, কিন্তু 2 সপ্তাহ ধরে এটি দুর্ভোগে সীমা ছাড়িয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে এলএনজি সরবরাহ আগের চেয়ে বেড়েছে, কিন্তু বাসাবাড়িতে এর প্রভাব নেই। 8টা-9টা পরে একটু বাড়ে, কিন্তু এই দিনে রাতে এই যে এখন তো এটা নাই বললে চলে, এইভাবে চলছে। আসলে আমাদের জীবনটা কিভাবে চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। পার্সোনালি যে হোটেল থেকে নিয়ে আসি খাইছি, কেউ হয়তো দেখা যায় যে চুলা কিনে নিয়ে আসি, ইলেকট্রিক চুলা কিনে আনি পাক করে খাইছি। আমরা গ্যাস অফিসে গিয়ে কমপ্লেন করছি, তারা কোনো রেসপন্স করে নাই, তারপরে নিজেরাই করতেছি। রান্না বান্নার গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে গভীর রাত অবধি। এই রাত জাগতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এছাড়া ইলেকট্রিক চুলা ব্যবহার করতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। যখন দরকার রান্না খাওয়ার ওই টাইমটা আমরা একদমই পাই না, অনেক সমস্যায় আছি আমরা। বাচ্চা কাচ্চা স্কুল থেকে এসে খাবার পায় না, সকালে নাস্তা তৈরি করতে পারি না। এত টাইম দাঁড়াই থাকতে হয়, যখন গ্যাস আসে তখন একেবারেই কম আসে, তখন অনেক টাইম নিয়ে পায় কিচেনে থাকতে হয়। এই জন্য আমার নিজেরও শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে। বাসাবাড়িতে দুর্ভোগ অব্যাহত থাকলেও ফিলিং স্টেশনে শুক্রবার পরিস্থিতির উন্নতি হয়েছে। দেখা যায়নি যানবাহনের দীর্ঘ সারি, তবে পুরো সক্ষমতায় গ্যাস পেতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। কালকে পরশু থেকে মোটামুটি একটু ভালো সিচুয়েশনই হয়েছে। প্রেশার মোটামুটি ভালোই থাকে, ইংলেটও মোটামুটি ভালো 8-9 চলে। আজকে 2 দিন ধরে মোটামুটি সিএনজির প্রেশারও আছে, গ্যাসও আছে, কিন্তু অফিস খুললে বোঝা যাবে কিরকম পরিস্থিতি হয়। গেল 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কমে যায় গ্যাস সরবরাহ। তবে বৃহস্পতিবার ভোর থেকে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর আজ প্রথম ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল এবং সেখানে রাখা শহীদ স্মৃতিচিহ্ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিভিন্ন নিদর্শন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এবং তাদের মধ্যে কেউ কেউ কিন্তু সেই 24 জুলাই আগস্টের প্রতিবাদ মুখর দিনগুলোতে ফিরে যান। দর্শনার্থীরা জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জাদুঘর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রামের প্রতীক হয়ে থাকবে। এই স্মৃতি জাদুঘর জুলাই শহীদ মেহেদীর মায়ের জন্য বেদনা আর অসহনীয় স্মৃতিকাতরতার। এখানে রাখা আছে তার শহীদ সন্তানের স্যান্ডেল, যা দেখে চোখের অশ্রু নদীতে প্লাবন ডেকে গেল এই মার। আমি আমার ছেলের ভাই না, একটা জুতা আমার এক মহিলা দিছে, যে এই যে আপনার ছেলের জুতা ময়রা রয়েছে, এই যে রক্ত আমার আমি ভাই নাই।
শুধু শহীদ মেহেদীই নয়, জুলাই গণঅভ্যুত্থানে আরও যারা হারিয়েছে প্রাণ ও হয়েছে অঙ্গহানি, তাদের আত্মত্যাগের নিদর্শন দেখে আর্দ্র হয়ে উঠছে দর্শনার্থীদের মন। ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নেমে আসে দর্শনার্থীদের ঢল। কেউ কেউ আসেন ঢাকার বাইরে থেকেও। জাদুঘরের সবুজ ঘাসে প্রতীকী কবর, ভাস্কর্য আর জনরোষের স্মৃতিচিহ্ন অনেককে ফিরিয়ে নিয়ে গেল 24 জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে। এটা একটা জীবন্ত জাদুঘর। হ্যাঁ, পৃথিবীর কোথাও এরকম জীবন্ত জাদুঘর আছে কিনা জানি না, এটা আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছে। আজকে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা মনে হচ্ছে আমার বুকের ভেতর ক্ষত এবং বুলেটের চিহ্ন লেগে আছে। এত এত মৃত্যু, এত সব স্মৃতি দেখে মনটা আসলে খুব খারাপ লাগতেছে। গেল 2 দিনে দর্শনার্থীদের সংখ্যা যেভাবে বেড়েছে, এতে জাদুঘরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন অনেকে। নিরাপত্তার ব্যবস্থাটা খুবই খারাপ, এখানে উচিত যে সুন্দরভাবে একটু ঢুকতে দেওয়া। বর্তমান সরকারকে বলবো যে আপনারা একটু এই জুলাই যে স্মৃতি জাদুঘর, এটা নিরাপত্তার ব্যবস্থা করেন, কারণ নিরাপত্তার প্রচুর ঘাটতি আছে এখানে। যে ভবন ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, তা আজ পরিণত হয়েছে রক্তের ত্যাগের স্মারকে। তাই আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যোগাবে এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।